ওই যে বলেছিলাম আগে মারবো কম দৌড় করাবো বেশি, এখন বলছি দৌড় করাবো না মারবো, এটা মাথায় রাখবেন। আর পার্থকে কেন প্রার্থী করে দিই জানেন? পার্থটা এত বোকা, ও টাকাটা নিজের বান্ধবীর ঘরে রেখেছিল, মমতাকে পৌঁছে দেয়নি। এই একটি মাত্র কারণেই পার্থকে প্রার্থী করেনি। পার্থ যদি কিছু টাকা পৌঁছে দিত তাহলে এত সমস্যা হতো না। এই রকম একটা দুর্নীতিগ্রস্ত দল আমাদের ঘাড়ের ওপর চেপে বসেছিল শুধুমাত্র প্রচার মাধ্যমের জন্য। বিগত বিধানসভায় একজন মাত্র প্রার্থী আমার ভাই নৌসাদ, তিনি জয়ী হয়েছিলেন একা। বিধানসভায় দাঁড়িয়ে তিনি যেভাবে লড়াই করেছেন, সেই লড়াইতেই তৃণমূলের ভয়ে কাঁপুনি ধরে গেছে। তৃণমূল নিজে থেকে এই অঞ্চলের প্রার্থীকে তার নেত্রী বলছেন তুই তো বোমা মারিস, তাকেই প্রার্থী করেছেন, আবার বলছেন যে আমার যা নিরাপত্তা তা আমি তোকে দিয়ে দেব। বিজেপির হাত ধরে তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করেছে, ধর্মীয় বিভাজন করেছে। তলে তলে মমতা মুখে সংখ্যালঘুর প্রেমিক দাবি করলেও আসলে তিনি ছিলেন বিজেপির দালাল। দীর্ঘ বক্তৃতা করে আমাকে ব্যাখ্যা করতে হবে না। তিনি সরকারের টাকায় দুর্গাপূজা করেন, সরকারের টাকায় মন্দির করেন, আর কিছু ভাতা দিয়ে বলেন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যন্ত বন্ধু। আসলে তিনি বিভাজন করেছেন। সংখ্যালঘু সম্প্রদায় যদি তিনি বন্ধুই হতেন, তাহলে মাদ্রাসা এডুকেশনের জন্য বাম সরকার যে কাজটা করে গিয়েছিল সেটাকে তিনি আরও এগিয়ে নিয়ে যেতে পারতেন। আমরা তো জমি তৈরি করে দিয়েছিলাম, সেই জমির ওপর দাঁড়িয়ে কেন মাদ্রাসা শিক্ষার প্রসার হলো না? কেন আজও আমাদের মাদ্রাসার শিক্ষিত ছেলে মেয়ে যারা শিক্ষক পদের জন্য রাস্তায় বসে আছেন, কেন তাদের বিক্ষোভ করতে হচ্ছে? তার কারণ বিজেপি থেকে নির্দেশ আছে যে তুমি কোনো মতেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে শিক্ষিত হতে দিও না। তাদের ওপর জুলুম চালাবার জন্য বিজেপি তৃণমূল সক্রিয়। আপনারা দেখেছেন বিগত বিধানসভায় একজন মাত্র প্রার্থী আমার ভাই নৌসাদ, তিনি জয়ী হয়েছিলেন একা। বিধানসভায় দাঁড়িয়ে তিনি যেভাবে লড়াই করেছেন, সেই লড়াইতেই তৃণমূলের ভয়ে কাঁপুনি ধরে গেছে। তৃণমূল নিজে থেকে এই অঞ্চলের প্রার্থীকে তার নেত্রী বলছেন তুই তো বোমা মারিস, তাকেই প্রার্থী করেছেন, আবার বলছেন যে আমার যা নিরাপত্তা তা আমি তোকে দিয়ে দেব। আসলে এই রাজ্যের তৃণমূল নেত্রী, কিছু মনে করবেন না, অনেকেই হয়তো পূর্বতন তৃণমূল সমর্থক আছেন, অনেকেই হয়তো ভেবেছিলেন যে বামপন্থীদের যদি খানিকটা কোণঠাসা করতে হয় তাই তৃণমূলের হাত ধরতে হবে। সেই তৃণমূল নেত্রী প্রকৃতপক্ষে গুন্ডাবাজি, তোলাবাজি, দুর্নীতি ছাড়া অন্য কোনো কাজ করেননি। রেশন নিয়ে দুর্নীতি, ভাবতে পারেন সরকার সাবসিডি দিয়ে রেশনের জিনিসপত্র আমাদের দেয় যাতে মানুষের খাওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি না হতে পারে। সেই রেশনের চাল গম চুরি করছেন, যিনি চুরি করছেন তিনি বালু। আর মুখ্যমন্ত্রী এই মঞ্চের ও প্রান্ত থেকে এ প্রান্তে দৌড়চ্ছেন, দৌড়ে বলছেন বালু খুব ভালো। বালু কোনো দোষ করেনি, 16 মাস জেলে ছিল। ইডি বলছে কয়েকশো কোটি টাকা শুধুমাত্র চাল গম চুরি করে বালু সম্পদ তৈরি করেছে। আমাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করলেন, আচ্ছা স্যার, পার্থ চ্যাটার্জিকে কেন প্রার্থী করেনি তৃণমূল নেত্রী, আর আপনি তৃণমূল নেত্রীকে দুর্নীতিগ্রস্ত বলছেন, কই পার্থকে তো প্রার্থী করলো না? আমি বললাম আপনারা দেখেছেন বালুকে তিনি বলেছেন খুব ভালো, কেন জানেন? চুরির টাকা বালু দিদির ঘরে পৌঁছে দিয়েছিল। আর পার্থকে কেন প্রার্থী করে দিই জানেন? পার্থটা এত বোকা, ও টাকাটা নিজের বান্ধবীর ঘরে রেখেছিল, মমতাকে পৌঁছে দেয়নি। এই একটি মাত্র কারণেই পার্থকে প্রার্থী করেনি। পার্থ যদি কিছু টাকা পৌঁছে দিত তাহলে এত সমস্যা হতো না। এই রকম একটা দুর্নীতিগ্রস্ত দল আমাদের ঘাড়ের ওপর চেপে বসেছিল শুধুমাত্র প্রচার মাধ্যমের জন্য, আর পেছন থেকে মোদি তাকে সমর্থন করছেন। আজকে যেই দিনই বাম আইএসএফ চুক্তি হয়ে গেছে, যেদিনই বাম আইএসএফ ঐক্যবদ্ধ হয়েছে, সেদিনই ওরা বুঝে গেছেন যে দিদিকে আর বাঁচানো যাবে না। তাই দিল্লি থেকে উড়ে এসছেন মোদি আর অমিত শাহ, তারা আসলে দিদিকে রক্ষা করতে চান। বিজেপি ক্ষমতায় আসতে পারবেন না ওরা জানেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির মতো এইরকম একটি সাম্প্রদায়িক দলকে কোনো মতেই সমর্থন করেনি, কোনোদিনও করবেও না।
অতএব ওরা এসে মানুষকে বিভ্রান্ত করছেন। কি বলছেন? আচ্ছা আচ্ছা, দিদি বলছেন 1500 দেবো, আমরা নয় 3000 দেবো। আচ্ছা বলুন তো, একবারও কি বলেছে বিজেপি এসে যে পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা, যেটা বামফ্রন্ট সরকার একটা গতি এনেছিল, তাকে আমরা অনেক বেশি এগিয়ে নিয়ে যাব? একবারও বলছেন যে মাদ্রাসা শিক্ষার জন্য আমরা টাকা দেব? একবারও বলছেন যে আমাদের গ্রামের কৃষকেরা যাতে স্বাভাবিক তাদের কৃষি পণ্যের দাম পায়? কৃষকেরা আপনার এই অঞ্চল কৃষি অঞ্চল, আলু চাষিরা দাম পাচ্ছেন না, তারা আমার কাছে আসেন, এসে বলেন আমরা কি করব, আত্মহত্যা করা ছাড়া আমাদের কোনো পথ নেই। বলে এই করতালি দিয়ে সম্বর্ধনা জানাবেন। কারিমুল ভাই চলে আসুন, ফুলের বুকে দিয়ে স্যারকে ফুলের বুকে। হ্যাঁ, একটু একটু সামনে চলে স্যার, স্যার একটু সামনে চলে আসবেন প্লিজ। হ্যাঁ, ওহিদুল ভাই একটু আসবেন, ওসমান ভাই একটু চলে আসবেন, আলমগীর, একাজুল একটু সামনে চলে যাও, আসাদুল ভাই। হ্যাঁ স্যার একটু দাঁড়াবেন। হ্যাঁ, রাহুল, রাহুল চলো। কমরেড বিকাশ তোমার জানায় লাল সালাম, কমরেড বিকাশ তোমার জানায় লাল সালাম, লাল সালাম, লাল সালাম, কমরেড বিকাশ তোমার জানায় লাল সালাম, লাল সালাম, লাল সালাম। এবার বরণ করে নেওয়া হবে আমাদের ক্যানিং পূর্বের প্রার্থী আরাবুল ইসলাম মহাশয়কে। আমাদের যারা অঞ্চল নেতৃত্ব রয়েছেন আপনি একটু সামনে যাবেন, অঞ্চল নেতৃত্ব যারা রয়েছেন একটু সামনে চলে আসেন। চলে এসো আলমগীর ভাই, আলমগীর ভাই, ওহিদুল ভাই, একাজুল চলে এসো, চলে এসো। ঠিক আছে, ব্যাচ, উত্তরীয় এবং ফুলের বুকে দিয়ে আজকের সভা মঞ্চে সম্বর্ধনা জানানো হবে আমাদের ক্যানিং পূর্বের প্রার্থী তথা ভাঙড়ের ভূমিপুত্র আরাবুল ইসলাম মহাশয়কে। আরো একজন অতিথি আমরা পেয়েছি। একটু আগেই যে কথাটা বলছিলাম বিকাশ স্যার সম্বন্ধে আমার খুব প্রিয়, এবং তার সঙ্গে সব সময় যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এবং রাজনীতির ময়দানে, একদম বিকাশ স্যারের কাঁধে কাঁধ মিলিয়ে স্যারকে যথাযোগ্য সম্মান মর্যাদা দিয়ে তার যোগ্য উত্তরসূরি শিষ্য হয়ে, তার নাম হলো ফিরদৌস শামীম। তাকেও আমরা আজকে সভামঞ্চে পেয়েছি, তাকেও আমাদের উচ্চ রাজ্য অঞ্চল নেতৃত্বরা বরণ করে নেবে। একটু দয়া করে শামীম দাকে বলবো একটু সামনে চলে আসবেন। ব্যাচ, উত্তরীয় এবং ফুলের বুকে দিয়ে আমাদের অঞ্চল নেতৃত্বরা বরণ করে নেবে। ইমরান মোল্লা, ইয়াসিন তোমরা একটু সামনে চলে এসো, হাবিবুল্লাহ মোল্লা সামনে চলে যাও, সামনে সামনে। তৌফিক ভাই চলে যাও, তৌফিক ভাই যাও যাও। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের আইএসএফ এর বোলপুর বিধানসভার প্রার্থী
বাপি সোরেন মহাশয়, আমরা তাকেও